আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই দুপুরবেলা তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো এবং যে যেখানে থাকো সবসময় ভালো থেকো এবং সুস্থ থেকে পরিবারের সাথে থেকো, পরিবারকে সময় দিও, এই দোয়া করি। আজ আমরা নতুন একটি টপিকস নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়েছি। আমাদের আজকের টপিকস ড্যানিয়েল সেল এবং তার গঠন ও কার্যপ্রণালী। সাধারণত ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে এই টপিকসটা তোমাদের সামনে তুলে ধরব। তো চলো আমরা দেরি না করে আমাদের টপিকসে চলে যাই, অর্থাৎ পাঠের বিষয়। যেহেতু গুরুত্বপূর্ণ এই টপিকস তোমরা মন দিয়ে শুনবে, আর তার আগে তোমরা অবশ্যই এই ক্লাসটিকে শেয়ার করে দাও, তোমাদের বন্ধু বান্ধবকে জানিয়ে দাও যে ক্লাস শুরু হয়েছে। সবাইকে আবারও নতুন করে শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি। তো চলো আমরা দেখে নিই যে গ্যালভানিক কোষের গঠনটা কি হবে। তো তার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে আমি একটু জানতে চাই যে গ্যালভানিক সেল বা ড্যানিয়েল সেলটা কি। হ্যাঁ, আমরা গতদিন যে টপিক্সটা করিয়েছিলাম সেই টপিক্সে কিন্তু গ্যালভানিক কোষ কাকে বলে বলা ছিল। তারপরও আমি একটু রিপিট করছি, দেখি তোমাদের মনে আছে কিনা। যে গ্যালভানিক কোষ হলো সেই ধরনের কোষ যে কোষে বাইরে থেকে কোনো বিদ্যুৎ প্রবাহের ব্যবস্থা না করে ভেতরে রাসায়নিক পদার্থের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তাকে আমরা বলি গ্যালভানিক সেল। তাহলে গ্যালভানিক কোষের গঠনের জন্য আমাদের কি কি লাগবে, তো এটাও কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে গ্যালভানিক কোষ হোক আর তড়িৎ বিশ্লেষক কোষ হোক, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই দুটো বিষয় অবশ্যই লাগবে। অর্থাৎ একটি দুটো কোষেই তড়িৎদ্বার ব্যবহৃত হবে, সেটা গ্যালভানিক কোষ হোক আর তড়িৎ বিশ্লেষক কোষ হোক। যেহেতু আমরা গ্যালভানিক কোষ ইউজ করছি, তাহলে গ্যালভানিক কোষে গঠনে সর্বপ্রথম দুটো প্রকোষ্ঠ নিতে হবে। অর্থাৎ একটি প্রকোষ্ঠ আমরা নেব আর একটা প্রকোষ্ঠ নেব, অর্থাৎ মোট দুটো প্রকোষ্ঠ নিতে হবে। দুটো প্রকোষ্ঠের যেটাকে আমরা অ্যানোড হিসাবে ব্যবহার করবো, অর্থাৎ অ্যানোড প্রকোষ্ঠটি যে দ্রবণে দ্রবীত হবে সেই দ্রবণটা অবশ্যই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ হতে হবে। আবার ক্যাথোড প্রকোষ্ঠটি যে দ্রবণে আমরা ইউজ করেছি, অর্থাৎ যে দ্রবণের মধ্যে ক্যাথোড প্রকোষ্ঠে ডুবানো হয়েছে সেই দ্রবণটাও কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হতে হবে। এখন তোমাদের প্রশ্ন থাকতেই পারে যে কোন দণ্ড আমরা ইউজ করব। সাধারণত বিজ্ঞানে ড্যানিয়েল গ্যালভানিক কোষে অ্যানোড হিসাবে কপার দণ্ড এবং ক্যাথোড হিসাবে জিঙ্ক দণ্ড ব্যবহার করেছেন। তাহলে আমরা যে প্রকোষ্ঠটি প্রথমে ইউজ করেছি সেই প্রকোষ্ঠটির মধ্যে একটি দণ্ড ডোবানো হয়েছে। সেই প্রকোষ্ঠের মধ্যে এই দণ্ডটি হচ্ছে জিঙ্ক ধাতু তৈরি। আর জিঙ্ক ধাতুকে আমরা অ্যানোড অর্থাৎ ধনাত্মক তড়িৎদ্বার হিসাবে ব্যবহার করব। আর জিঙ্ক দণ্ড যে দ্রবণের মধ্যে ডোবানো হয়েছে সেটা অবশ্যই জিঙ্কের দ্রবণ হতে হবে। জিঙ্ক সালফেট দ্রবণ আমরা ইউজ করেছি, কারণ জিঙ্ক সালফেট, জিঙ্ক কার্বনেট, জিঙ্ক নাইট্রেট ইত্যাদি দ্রবণ কিন্তু ব্যবহার করা যেতে পারে। তার মানে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যে ধাতব দণ্ডের অ্যানোড ব্যবহার করব সেই ধাতুর কোনো দ্রবণ কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে ব্যবহার করতে হবে। কপার প্রকোষ্ঠে ক্যাথোড দণ্ড হিসাবে আমরা কপার ব্যবহার করেছি। এই কপার দণ্ডে, অর্থাৎ কপার মানে কি তামা, তাহলে তামার দণ্ড যে দ্রবণে ডোবানো হয়েছে সেটা অবশ্যই তামার কোনো দ্রবণ হতে হবে। তাহলে আমরা ক্যাথোড হিসাবে কপার দণ্ড ইউজ করেছি, তাই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ হিসাবে কপারের কোনো দ্রবণ, যেমন কপার সালফেট, কপার কার্বনেট, কপার নাইট্রেট ইত্যাদি, কপার ক্লোরাইড আমরা ব্যবহার করতে পারি। তাহলে দুটো প্রকোষ্ঠ লাগবে এবং এই দুটো প্রকোষ্ঠের যে অ্যানোড এবং ক্যাথোড ইউজ করতে হবে এবং তার ভিতরে দুটো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ ইউজ করে আমরা ওই ক্যাথোড এবং অ্যানোডকে একটি বাল্ব দ্বারা সংযুক্ত করতে হবে, যে তার দিয়ে একটি বাল্ব দিয়ে সংযুক্ত করতে হবে। তো এটা হচ্ছে প্রাথমিক গঠন হয়ে গেল। এবং এই সাথে বিদ্যুৎ প্রবাহটা যেন কন্টিনিউ চলে তার জন্য এর মধ্যে আমরা একটি লবণ সুতি ব্যবহার করি, অর্থাৎ একটি লবণ সুতো ব্যবহার করতে হবে। এখানে এই লবণ হিসাবে যে কোনো লবণ তোমরা ইউজ করতে পারো, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট ইত্যাদি ইত্যাদি লবণ ব্যবহার করতে পারো। তো আমরা এখানে একটা পটাশিয়াম ক্লোরাইড নিলাম
পটাশিয়াম ক্লোরাইডে অর্থাৎ একটা লবণের দুটো আয়ন থাকবে, একটা প্লাস একটা মাইনাস, আমরা সেখানে প্লাস মাইনাস ইউজ করলাম। এবং এই লবণের সাথে একটা পদার্থ মিক্স করে দিতে হবে, সেটা হচ্ছে আগার আগার নামক এক ধরনের পদার্থ মিক্স করে দিতে হবে। আগার আগার হয়ে গেল আমাদের গ্যালভানিক সেল। তো আমি আবার একবার তোমাদেরকে রিপিট করছি। গ্যালভানিক কোষে দুটো প্রকোষ্ঠ থাকবে, একটি প্রকোষ্ঠ অ্যানোড, একটি প্রকোষ্ঠে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, গ্যালভানিক কোষে দুটো প্রকোষ্ঠ থাকবে, একটি প্রকোষ্ঠে অ্যানোড ডুবানো থাকবে, অপর প্রকোষ্ঠে ক্যাথোড ডুবানো থাকবে। অ্যানোড হিসেবে আমরা যে ধাতব তড়িৎদ্বার ব্যবহার করব, ওই প্রকোষ্ঠে ওই ধাতবের দ্রবণ ব্যবহার করতে হবে, এবং ক্যাথোড হিসেবে যে ধাতুর দণ্ড ইউজ করব, সেই ধাতুর দ্রবণ ক্যাথোড প্রকোষ্ঠে ব্যবহার করতে হবে। এরপর অ্যানোড এবং ক্যাথোডকে সংযোগকারী একটি পরিবাহী তার সংযুক্ত করে দিয়ে তার সাথে একটি বাল্ব সংযুক্ত করে দেব, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ হচ্ছে কিনা তা জানার জন্য এই বাল্বটি সংযোগ করা প্রয়োজন। এরপরে বিদ্যুৎ প্রবাহটা নিরবিচ্ছিন্ন করার জন্য, অর্থাৎ অনবরত বিদ্যুৎ প্রবাহ যাতে চলে তার জন্য আমরা উভয় প্রকোষ্ঠ সংযোগকারী একটি ইউ আকৃতির কাঁচনল ব্যবহার করব, যেটাকে আমরা লবণ সেতু বলা হয়। তাহলে সেটা তোমরা এই ছিল। এবং লবণ সেতুর জন্য লবণ সেতুতে যে লবণ ব্যবহার করবে তার সাথে আগার আগার নামক এক ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। তাহলে এই ছিল গ্যালভানিক কোষের গঠন প্রণালী। এখন আসো কিভাবে এটা কাজ করে, অর্থাৎ কার্যপ্রণালীর জন্য, অর্থাৎ কি কি রাসায়নিক বিক্রিয়া ঘটে এই গ্যালভানিক কোষে। অর্থাৎ আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে গ্যালভানিক কোষে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা। তো এই বিদ্যুৎ উৎপাদন করতে গেলে ভেতরে একটা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়েছে, কিন্তু বাইরে থেকে কিন্তু কোনো বিদ্যুতের আমরা সংযোগ দিয়ে নেই, এখানে কিন্তু কোনো ব্যাটারি বা কোনো বৈদ্যুতিক উৎস সংযুক্ত নাই, শুধু ভেতরে রাসায়নিক পদার্থ ইউজ করেছে, একটা জিঙ্ক সালফেট, একটা কপার সালফেট। তাহলে কি বিক্রিয়াটি ঘটবে শিক্ষার্থী বন্ধুরা? এখানে অ্যানোড প্রকোষ্ঠে অর্থাৎ অ্যানোডে সবসময় জারণ বিক্রিয়া ঘটবে এবং ক্যাথোডে সবসময় বিজারণ বিক্রিয়া ঘটবে। অর্থাৎ আমরা এখানে লিখে দিতে পারি যে অ্যানোডে ইলেকট্রন ত্যাগ ঘটবে, অর্থাৎ জারণ বিক্রিয়া ঘটবে, এবং ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ বিজারণ বিক্রিয়া। তাহলে অ্যানোডে ইলেকট্রন ত্যাগ কে করবে শিক্ষার্থী বন্ধুরা? অ্যানোডে ইলেকট্রন ত্যাগ দুইভাবে ঘটতে পারে। হয় অ্যানোড, অর্থাৎ অ্যানোড হিসেবে যে ধাতব দণ্ড ইউজ করেছি আমরা, অর্থাৎ জিঙ্ক, নিজে ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়ন হিসাবে দ্রবণে আসবে, অথবা দ্রবণের কোনো আয়ন অ্যানোডে ইলেকট্রন ছেড়ে দেবে। তো এখন তোমাদের কাছে আমাদের প্রশ্ন যে এই দ্রবণে দুটো আয়ন তৈরি আছে, একটা জিঙ্ক সালফেট, একটা জিঙ্ক আয়ন, আর একটা হচ্ছে সালফেট আয়ন। তাহলে জিঙ্ক 2 প্লাস এই প্লাস দণ্ডকে কি আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? ইয়েস, যে জিঙ্ক আয়ন দ্রবণের জিঙ্ক আয়ন পজিটিভ, তাই সেটা পজিটিভ দণ্ডকে কিন্তু আকর্ষণ করবে না, সে বরং বিকর্ষণ করবে। তাহলে জিঙ্ক 2 প্লাস এখানে যাবে না, তাহলে যাবে কি সালফেট 2 মাইনাস, অর্থাৎ সালফেট 2 মাইনাস ঋণাত্মক, তাই সে ধনাত্মক তড়িৎদ্বারকে আকর্ষণ করবে। কিন্তু সালফেট আয়ন যে নিজে ইলেকট্রন ছেড়ে দেবে না। তাহলে কি ঘটবে? এই জিঙ্ক ধাতু নিজে ইলেকট্রন ছাড়তে থাকবে, অর্থাৎ এখান থেকে ইলেকট্রন বেরোতে থাকবে, এখান থেকে ইলেকট্রন, অর্থাৎ জিঙ্ক দণ্ডটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করবে। এইখানটাই একটু বোঝার বিষয় যে সালফেট আয়ন এটা যৌগমূলক, সে কিন্তু ইলেকট্রন ওখানে যে অ্যানোডে যে ইলেকট্রন ছাড়বে না, অর্থাৎ দ্রবণের ঋণাত্মক আয়ন, মানে আমরা জানি যে এখানে জিঙ্ক সালফেট এটা যদি বিরোচিত হয় তাহলে তৈরি হচ্ছে জিঙ্ক 2 প্লাস আর সালফেট 2 মাইনাস। তো এই জিঙ্ক 2 প্লাসটা হচ্ছে ক্যাটায়ন আর সালফেট 2 মাইনাস হচ্ছে অ্যানায়ন। অর্থাৎ ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নকে আমরা বলছি ক্যাটায়ন। ক্যাটায়ন ক্যাথোডে চলে যাবে আর অ্যানায়ন অ্যানোড কর্তৃক আকৃষ্ট হবে। যেহেতু সালফেট 2 মাইনাস হচ্ছে অ্যানায়ন
তাহলে অ্যানায়ন অ্যানোড কর্তৃক আকৃষ্ট হবে, কিন্তু সালফেট টু মাইনাস ইলেকট্রন ত্যাগ করবে না। তাহলে সেক্ষেত্রে যেহেতু অ্যানোডে ইলেকট্রন ত্যাগ ঘটবে, তাহলে সেই ইলেকট্রন ত্যাগ কে করবে? হ্যাঁ, সেক্ষেত্রে বন্ধুরা ইলেকট্রন ত্যাগ করবে জিঙ্ক দণ্ড, অর্থাৎ জিঙ্ক অ্যানোড নিজে ইলেকট্রন ছেড়ে দিতে থাকবে। এখানে তোমরা একটা জিনিস ভালো করে বোঝো যে ইলেকট্রন ত্যাগ করবে, কিন্তু একটা ইলেকট্রন বা দুটো ইলেকট্রন কি ত্যাগ হবে? হ্যাঁ, একটা জিঙ্ক দণ্ড কিন্তু অনেকগুলো জিঙ্কের পরমাণুর সমন্বয়ে গঠিত, ফলে সেখান থেকে কিন্তু অসংখ্য অসংখ্য ইলেকট্রন আসবে। অর্থাৎ একটি একটি জিঙ্ক যদি আমরা কল্পনা করি যে একটা একটা জিঙ্ক দুটো করে ইলেকট্রন ছেড়ে দেবে, কারণ আমরা জানি জিঙ্কের যোজনী 2 হয়ে থাকে, 4 1 + 2, ফলে জিঙ্ক কিন্তু দুটো ইলেকট্রন ছেড়ে দেবে। তাহলে জিঙ্ক দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক আয়ন হিসাবে দ্রবণে আসবে। তাহলে এভাবে যদি অনেকগুলো জিঙ্ক পরমাণু দুটো করে ইলেকট্রন ছাড়তে থাকে, তাহলে সেখানে কিন্তু ইলেকট্রন বেরোবে এবং অনেকগুলো জিঙ্ক আয়ন দ্রবণে চলে আসবে। অর্থাৎ এখানে কিন্তু জিঙ্ক 2+ আয়ন বাড়তেই থাকবে, দ্রবণে জিঙ্ক 2+ আয়ন কিন্তু বাড়তেই থাকবে। সেক্ষেত্রে বন্ধুরা, অর্থাৎ দ্রবণ, আমরা যে দ্রবণটা ইউজ করেছিলাম তার ভিতরেও কিন্তু জিঙ্ক আয়ন ছিল, বাট জিঙ্ক আয়ন পজিটিভ হওয়ার কারণে সেটা কিন্তু অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয়নি। তাহলে জিঙ্ক নিজে ক্ষয় হতে শুরু করেছে, অর্থাৎ ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ফলে এখান থেকে কিন্তু ইলেকট্রন পাচ্ছি আমরা, এখানে আমরা ইলেকট্রন পাচ্ছি, মানে জিঙ্ক নিজে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে দুটো করে, ফলে জিঙ্ক অসংখ্য জিঙ্ক আয়ন দ্রবণে চলে আসছে। অর্থাৎ এই প্রকোষ্ঠে কিন্তু সালফেট 2- অপরিবর্তিত থাকছে, কিন্তু জিঙ্ক 2+ আয়নের পরিমাণ বেড়ে যাচ্ছে, কারণ পূর্বে থেকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে জিঙ্ক ছিল, জিঙ্ক আয়ন, আবার জিঙ্ক আয়ন নিজে ক্ষয় হয়ে জিঙ্ক আয়ন হিসেবে দ্রবণে চলে আসছে, ফলে এই প্রকোষ্ঠে কিন্তু জিঙ্ক আয়নের পরিমাণ কিন্তু সালফেটের তুলনায় বেড়ে যাচ্ছে। আর যতগুলো জিঙ্ক পরমাণু ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, প্রত্যেকটা জিঙ্ক পরমাণু দুটো করে ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে যে ওই ইলেকট্রন এই তাপ দিয়ে, অর্থাৎ এই সংযোগকারী পরিবাহী তার দিয়ে কিন্তু অ্যানোড ক্যাথোড প্রকোষ্ঠে আসবে। এটা আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করেছি। আর এটা হচ্ছে ক্যাথোড। তাহলে জিঙ্ক থেকে যে ইলেকট্রন বের হলো, সেই দুটো ইলেকট্রন তার দিয়ে এই ক্যাথোড প্রকোষ্ঠে আসলো, এবং তখন কিন্তু বাল্বটি জ্বলে উঠবে। অর্থাৎ আমরা বুঝতে পারবো যে এটি বিদ্যুৎ, এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এবার এখান থেকে পূর্বে থেকে যেমন কপার 2+, তাহলে কপার 2+ হচ্ছে এখানে যে কপার সালফেট এখান থেকে বিয়োজিত হচ্ছে, কপার 2+ আর সালফেট 2- পরিবর্তন হচ্ছে। তো এই কপার 2+টাও কিন্তু ক্যাটায়ন, তাহলে এই ক্যাটায়ন কোথায় যাবে? এই যে মাইনাস, ক্যাথোড হচ্ছে মাইনাস প্রান্ত, ফলে দ্রবণের কপার 2+ ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হবে, এবং ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হওয়ার পরে এই জিঙ্ক যে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, সেই ইলেকট্রন তো তার দিয়ে ক্যাথোডে যাচ্ছে, তাহলে দ্রবণের কপার 2+ আয়ন সেই জিঙ্কের ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করার ফলে জিঙ্ক ধাতু হিসাবে এই গায়ে লেগে যাবে, অর্থাৎ ক্যাথোডে লেগে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই দ্রবণে কি থাকলো, কি কি থেকে গেল, কোনটা বিক্রিয়া করেনি? ঠিক, তোমরা ঠিকই গেস করেছো। অর্থাৎ এখানে সালফেট 2- কোনো বিক্রিয়া অংশগ্রহণ করেনি, শুধু কপার 2+। অর্থাৎ এই দ্রবণে যে কপার 2+ গুলো ছিল, সেই কপার 2+ কিন্তু ইলেকট্রন গ্রহণ করেছে, গ্রহণ করে কপার ধাতু হিসেবে এখানে লেগে গেছে। তার মানে এখানে কপার নেই, শুধু সালফেট 2- আছে। তার মানে এই প্রকোষ্ঠে শুধু ঋণাত্মক আয়ন আছে, সালফেট। আর এই প্রকোষ্ঠে কি ছিল? জিঙ্ক 2+ সালফেট 2- দুটোই আগে ছিল। আবার নতুন করে জিঙ্ক দণ্ড থেকে ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক আয়ন হিসেবে যখন দ্রবণে আসছে, তখন জিঙ্ক পরিমাণ কিন্তু এখানে বেড়ে গেছে। অর্থাৎ আমরা দেখলাম যে এই প্রকোষ্ঠে জিঙ্ক আয়নের পরিমাণ বেশি, অর্থাৎ ধনাত্মক আয়নের পরিমাণ বেশি, আর এই প্রকোষ্ঠে কোনো ধনাত্মক আয়ন তেমন নাই, শুধু সালফেট 2- অর্থাৎ ঋণাত্মক আয়নের পরিমাণটা বেশি পরিমাণে আছে। তাহলে বা এক কথায় আমরা বলতে পারি যে এখান থেকে যতগুলো জিঙ্ক আয়ন ইলেকট্রন ছেড়ে দিছে, ততগুলো ইলেকট্রন কিন্তু এই কপার 2+, একটা কপার 2+ দুটো করে ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ যতগুলো ইলেকট্রন আসবে ততগুলো কপার 2+ আয়ন কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করবে, অর্থাৎ ততগুলো কপার ধাতু হিসেবে এখানে লেগে থাকবে। অর্থাৎ সালফেট 2- এর পরিমাণ বেশি। যদি কিছু কপার 2+ থেকে যাও, তারপরে কপার 2+ যদি থেকেও যায়, তাহলে কি হবে? যে কপার 2+ এর পরিমাণ কিন্তু কমে যাবে, কারণ সে এখান থেকে কপার 2+ কিন্তু কপার ধাতু হিসেবে গায়ে লেগে যাচ্ছে, তাহলে সালফেটের পরিমাণ কিন্তু বেড়ে যাবে। তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে আমাদের এই অ্যানোড প্রকোষ্ঠে জিঙ্ক 2+ আয়ন পরিমাণ বেশি হয়ে গেছে,
এবং ঋণাত্মক আয়ন পরিমাণ অপরিবর্তিত বা একই রয়ে গেছে। আর এখানে কপার টু প্লাস পরিমাণ কমে গেছে, কারণ কপার টু প্লাস কপার ধাতু হিসেবে ক্যাথোড প্রকোষ্ঠে লেগে গেছে। আর সালফার টু মাইনাসের পরিমাণ কিন্তু অপরিবর্তিত, অর্থাৎ সেখানে বেড়ে গেছে, সেখানে কিন্তু সালফার টু মাইনাস বৃদ্ধি পেয়েছে। ফলে এই বিক্রিয়া কিন্তু সাময়িকভাবে যখন এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হবে, অর্থাৎ এক প্রকোষ্ঠে ধনাত্মক আয়নের পরিমাণ বেড়ে যাবে, ঋণাত্মক আয়নের পরিমাণ কমে যাবে, আবার অপর প্রকোষ্ঠে ধনাত্মক আয়নের পরিমাণ কমে যাবে, ঋণাত্মক আয়নের পরিমাণ বেড়ে যাবে। কি বললাম যে যদি কোনো একটা প্রকোষ্ঠে ধনাত্মক আয়নের পরিমাণ বেড়ে যায় আর ঋণাত্মক আয়নের পরিমাণ কমে যায়, এবং অপর প্রকোষ্ঠে যদি ধনাত্মক আয়নের পরিমাণ কমে যায়, ঋণাত্মক আয়নের পরিমাণ বেড়ে যায়, তাহলে এই সামগ্রিক বিষয়টি বন্ধ হয়ে যাবে, অর্থাৎ বিক্রিয়াটি বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু আর বাল্ব জ্বলবে না, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহটা বন্ধ হয়ে যাবে। এটাই ছিল ড্যানিয়েল সেলের কার্যপ্রণালী। আমরা তাহলে এখানে কি বিক্রিয়াটি ঘটে আমরা সেটা দেখে আসি। কার্যপ্রণালীর মধ্যে আমরা অ্যানোড রিঅ্যাকশন কি হবে, আমরা বলেছি যে জিঙ্ক দণ্ড ইলেকট্রন ছেড়ে দেবে, অর্থাৎ জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2 প্লাস আয়নে পরিণত করবে। এই বিক্রিয়াটি তুমি এইভাবে তোমরা কিন্তু এইভাবে দেখাতে পারো যে জিঙ্ক 2 প্লাস আর প্লাস 2 ইলেকট্রন, অর্থাৎ এটি একটি জারণ বিক্রিয়া, অর্থাৎ জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে জিঙ্ক দণ্ড দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক আয়ন হিসেবে দ্রবণে চলে আসলো, এটা অ্যানোডে বিক্রিয়া হয়েছে। এবার ক্যাথোড রিঅ্যাকশন, সেক্ষেত্রে বন্ধুরা আমাদের এখানে কিন্তু আর কোনো বিক্রিয়া ঘটেনি, অর্থাৎ শুধু জিঙ্ক ধাতব দণ্ড অর্থাৎ অ্যানোড নিজে ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক আয়ন হিসেবে দ্রবণে আসছে, এটাই শেষ। এবার জিঙ্ক যে দুটো ইলেকট্রন ছেড়ে দিল, সেই ইলেকট্রন, অর্থাৎ এখানে আমরা একটা জিঙ্ককে দেখাইছি, অনেক অসংখ্য জিঙ্ক থাকে, কিন্তু এখন আমরা একটা ইলেকট্রন দিয়ে দেখাই, একটা জিঙ্ককে দিয়ে দিলাম। এখানে জিঙ্ক কর্তৃক ইলেকট্রন তার দিয়ে সাধারণত এই প্রকোষ্ঠে আসবে, আর এই প্রকোষ্ঠে ঋণাত্মক যে ক্যাথোডকে আকৃষ্ট করে আছে কি দ্রবণের কপার আয়ন, কপার 2 প্লাস। তাহলে এই কপার 2 প্লাসের ইলেকট্রন ঘাটতি আছে দেয়, সেক্ষেত্রে কপার ইলেকট্রন কিন্তু গ্রহণ করবে, অর্থাৎ কপার 2 প্লাস জিঙ্কের ত্যাগকৃত ইলেকট্রন দুটো গ্রহণ করার ফলে কপার ধাতু হিসাবে এই জের গায়ে লেগে যাবে, আমরা দেখাচ্ছি জের গায়ে লেগে যাবে। ফলে এটা হলো কি বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে আমাদের সামগ্রিক বিষয়টি কি দাঁড়ালো, আমরা যদি এই বিক্রিয়াটি যোগ করে দিই, তাহলে আমাদের বিক্রিয়াটা কি হলো যে জিঙ্ক প্লাস প্লাস 2 ইলেকট্রন মাইনাস 2 ইলেকট্রন জিঙ্ক কপার 2 প্লাস, এটা হচ্ছে সামগ্রিক বিক্রিয়া ঘটলো আমাদের। সামগ্রিক বিক্রিয়া টোটাল এই দুটো প্রকোষ্ঠ মিলে আমাদের কি বিক্রিয়া ঘটলো আমরা সেটা দেখাতে চাইছি। এখানে থাকলো জিঙ্ক 2 প্লাস প্লাস কপার, অর্থাৎ আমরা এই বাম পাশটা যোগ করে দিয়েছি আর ডান পাশ যোগ করে দিয়েছি। তাহলে এই ছিল আমাদের টোটাল এই কার্যপ্রণালী। এবার আমরা লবণ সূত্র কেন প্রয়োজন সেটা আমরা বিশ্লেষণ করব। তো আমরা লাস্ট শেষ করেছিলাম যে যখন এই দুই প্রকোষ্ঠে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের পরিমাণের অসমতাজনিত অবস্থা সৃষ্টি হয়েছে, তখন কিন্তু কোষ্ঠী সামগ্রিকভাবে কোনো কাজ করবে না, অর্থাৎ বিক্রিয়াটি বন্ধ হয়ে যাবে, তখন কোনো বিদ্যুৎ উৎপাদন হবে না, বাল্বটিও জ্বলবে না। এখন বাল্বটি যদি জ্বালাতে হয় অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন করতে হয়, তাহলে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন করতে হয়, তাহলে লবণ সেতু ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে এই যে ইউআরকেতে একটি কাঁচমালের মধ্যে আমরা লবণ ইউজ করেছি, সেটা পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। আমরা এখানে লবণ হিসাবে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম কার্বনেট, ফেরাস সালফেট ইত্যাদি ইত্যাদি অনেক লবণ কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই লবণের যখন আমরা লবণ ইউজ করবো, তখন সেই লবণটা কি হবে, লবণ শুধু যখন আমরা দ্রবণের মধ্যে ডুবাই দেব, অর্থাৎ দ্রবণের সংস্পর্শে যখন আমরা লবণ সেতুটা নিয়ে আসবো, এবং এর ভিতরে আমরা আগেই বলেছি যে আগার মিক্স করে দেবো, যাতে লবণটা একটু টাইট অবস্থায় থাকে আর কি। তাহলে এখানে যখন আমরা দুটো মুখ যখন আমরা লবণ সেতুর দুই প্রান্ত যখন আমরা দ্রবণের মধ্যে বসাবো, তখন এই লবণের ভিতরে অর্থাৎ লবণটায় যে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন আছে, সেই ঋণাত্মক এবং ধনাত্মক আয়নে
পরিণত হবে, অর্থাৎ লবণটি বিশ্লিষ্ট হবে, বিয়োজিত হবে। বিয়োজিত হয়ে দুটো ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন সৃষ্টি করবে। সেক্ষেত্রে বন্ধুরা তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পারছো যে এখানে আমাদের জিঙ্কের পরিমাণ কিছুটা বেশি আছে। ফলে জিঙ্কের পরিমাণ যতগুলো বেশি আছে ঠিক ততগুলো ক্লোরাইড আয়ন অর্থাৎ এই লবণের ঋণাত্মক আয়ন এই জিঙ্ক আয়নের সাথে সে কিন্তু যুক্ত হবে। বোঝাতে পেরেছি নিশ্চয় যে এই দ্রবণে আমরা আগেই বলেছিলাম কার্যপ্রণালীর মধ্যে যে জিঙ্ক 2+ আয়নের পরিমাণ বেশি হয়ে যাবে, কারণ জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক আয়ন হিসেবে কিছুটা দ্রবণে চলে আসবে। তাহলে এই কিছু জিঙ্ক তো আয়ন তো বেশি হয়ে যাবে। যতগুলো জিঙ্ক আয়ন বেশি আছে এই দ্রবণে, এই লবণ শুধু ব্যবহার করার ফলে লবণের যে ঋণাত্মক আয়ন তৈরি হবে সেই ততগুলো ঋণাত্মক আয়ন জিঙ্ক আয়নের সাথে কিন্তু যুক্ত হবে। অর্থাৎ যতগুলো জিঙ্ক আয়ন তৈরি হবে এখানে লবণ সেতুর লবণ থেকে ঠিক ততগুলো ঋণাত্মক আয়ন এসে এখানে কিন্তু যুক্ত হবে। অর্থাৎ লবণ সেতুর ক্ষেত্রে কি হবে যে জিঙ্ক 2+ ওই লবণের ক্লোরাইড আয়নের সাথে বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড দ্রবণে পরিণত হবে এখানে লবণ সেতুর বিক্রিয়ার মধ্যে। আবার এখানে যে ধনাত্মক আয়ন আছে, অর্থাৎ আমরা এই প্রকোষ্ঠে ক্যাথোড প্রকোষ্ঠে দেখেছিলাম কি যে সালফেটের পরিমাণ বেশি। এখন এখানে সালফেট যতগুলো সালফেট আয়ন থাকবে ঠিক লবণ সেতু থেকে ধনাত্মক আয়ন এখানে চলে আসবে, অর্থাৎ ততগুলো ধনাত্মক আয়ন কিন্তু সালফেটের সাথে বিক্রিয়া করবে। তার মানে এটা হচ্ছে অ্যানোডে এই ধরনের বিক্রিয়া ঘটবে লবণ সেতুতে, আর ক্যাথোডে কি বিক্রিয়া করবে যে লবণের সালফেট এবং লবণের পটাশিয়াম প্লাস সালফেট 2- এর সাথে বিক্রিয়া করে কিন্তু পটাশিয়াম সালফেট। এটা হচ্ছে লবণ সেতুর মধ্যে আমরা বিক্রিয়াটি দেখালাম। সেক্ষেত্রে বন্ধুরা যখন এই কাজটা হবে, অর্থাৎ এই অতিরিক্ত জিঙ্ক 2+ আয়নকে যখন লবণের ক্লোরাইডে উপশমিত করবে এবং এখানে অতিরিক্ত সালফেট আয়নের সাথে যদি লবণের ধনাত্মক আয়ন অর্থাৎ পটাশিয়াম আয়নের সাথে যখন যুক্ত হবে তখন কিন্তু উভয় পাশে আবার ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের পরিমাণ কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। আর যখনই সমান হয়ে যাবে তখন কিন্তু আবার এই বাল্বটি জ্বলে উঠবে এবং নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ প্রবাহিত হবে। তাহলে গ্যালভানিক কোষের মাধ্যমে নিরবিচ্ছিন্ন কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায় আমরা শিখলাম। এখন তোমাদের হয়তো এইটুকু মনে আসতেই পারে, প্রশ্ন আসতে পারে যে এটা কি সবসময় চলবে এই বিদ্যুৎ প্রবাহ নিরবিচ্ছিন্ন? হ্যাঁ, আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহের জন্য কিছু বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যেমন বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বাল্ব জ্বলতে আবার তুমি লবণ সেতু ইউজ করেছো, সব কিছু ঠিক আছে, বাট বিদ্যুৎ প্রবাহ আবার বন্ধ হয়ে গেছে, তখন কি করবে? হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা তখন যে কাজটা করবে সেটা হলো যে তোমাদের এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে, হয় ক্যাথোড মানে অ্যানোড অথবা লবণ সেতু। যদি বিদ্যুৎ প্রবাহ লবণ সেতু ইউজ করার পরেও যদি বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয় তাহলে মনে করবা যে এই ক্যাথোডটা ক্ষয় হতে হতে দ্রবণের উপরে চলে আসছে, অর্থাৎ ক্যাথোডটা কিন্তু আর বিক্রিয়া করতেছে না। অ্যানোডটা যে দ্রবণটা তুমি ইউজ করেছিলে সেই দ্রবণের উপরে চলে আসছে, অর্থাৎ অ্যানোডটা কিন্তু আর দ্রবণের মধ্যে নাই। তার মানে অ্যানোড থেকে কোনো জিঙ্ক আয়ন কিন্তু আর আসতেছে না। ফলে তুমি কি করবা যে তোমরা করবা যে জিঙ্ক মানে অ্যানোডটাকে চেঞ্জ করে দিতে হবে, আবার নতুন করে একটা অ্যানোড যুক্ত করে দিতে হবে, তাহলে দেখবা বিদ্যুৎ প্রবাহ আবার চলছে। অথবা যখন দেখছো যে আমার অ্যানোড প্রকোষ্ঠ দেওয়ার পরেও অর্থাৎ অ্যানোড দেওয়ার পরেও বিদ্যুৎ প্রবাহ চলতেছে না লবণ সেতু থাকা সত্ত্বেও, তখন কি করবা মনে করবা যে লবণ মানে চেঞ্জ হয়ে গেল, লবণ নাই ভিতরে আর, ফলে আমরা নতুন করে আবার লবণ সেতুতে লবণ ঢোকাই দিলে কিন্তু আবার বিদ্যুৎ প্রবাহ চলবে। অর্থাৎ যদি বিদ্যুৎ প্রবাহ অ্যানোড থাকা সত্ত্বেও এবং লবণ সেতু থাকা সত্ত্বেও যদি বিদ্যুৎ প্রবাহ না চলে তাহলে বুঝতে হবে যে হয় অ্যানোড শেষ হয়ে গেছে, তা না হলে লবণ সেতুর লবণ ফুরায় গেছে। ফলে যে দুটো যে কোনো একটি যদি চেঞ্জ করে দেয় অথবা দুটোই যদি ফুরায় যায় তাহলে আমরা দুটোকেই আবার নতুন করে সংযোগ দিয়ে দেবো, দিলে বিদ্যুৎ প্রবাহ নিরবিচ্ছিন্নভাবে চলবে। শিক্ষার্থী বন্ধুরা এটাই ছিল গ্যালভানিক কোষের গঠন, কার্যপ্রণালী এবং লবণ সেতুর প্রয়োজনীয়তা। তোমরা আশা করি সামগ্রিক বিষয়টি বুঝতে পেরেছো এবং বারবার বাড়িতে অনুশীলন করো, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। তাহলে আমরা চলো আজকের বিষয়ে যে তোমাদের যে হোমওয়ার্ক সেই হোম টাস্কটা দিয়ে দিই। আমাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক ড্যানিয়েল সিলার
ড্যানিয়েল সেলের মাধ্যমে তুমি কিভাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন করবে। ড্যানিয়েল সেলের মাধ্যমে তুমি কিভাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন করবে, নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন। তো আজকের এই গুরুত্বপূর্ণ টপিকস সমস্ত সময়টি আমার সাথে থাকার জন্য তোমাদেরকে আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং নতুন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।